ইলিশ মাছটা নাকি এখানকার, বাট আমার কাছে খুবই মজা লাগলো যে টেক্সচার এবং ফ্রেশনেস, স্পেশালি মাছের পেটির জায়গাটা। এখন আমি চলে যাচ্ছি আম কাসুন্দি চিংড়ি, অনেক বড় একটা চিংড়ি। আমরা যেটা কালাভুনা খাই সেটাও কিন্তু একদম ঝাল হয় না, বাট ঝাঁঝালো হয়। কারণ ইন্দ্রজিৎ আমাকে বলেছে ওদেরকে আপনি কালাভুনা অবশ্যই খাওয়াবেন। দর্শক, ওয়েলকাম টু প্লেটস অফ ট্রেডিশনস অ্যানাদার এপিসোড। আমরা রাইট নাও কিন্তু কলকাতাতে। আমি আসছি আজকে হিমুর হাসেলে, আর আমার সামনে আছে এখানকার ওনার যিনি সুতপা বড়ুয়া দি, যার ডাক নাম হচ্ছে হিমু। আর একটু বলে নিই, আমি কিন্তু এখানে আসার পর জানতেই পারছি যে এটা সারপ্রাইজিং যে আমাদেরকে কিন্তু এই জায়গাটা আজকে রেফার করেছে ইন্দ্রজিৎ দা। দিদি যে আমাদের চট্টগ্রামের মেয়ে এটাও কিন্তু আমি জানতাম না, এটাও এখানে এসে জানলাম। এবং উনি চাটগাঁয় ভাষায় কথা বলে, সো যখনই আসবেন এটা কিন্তু একটা বড় পাওয়া। একে তো আমরা খুঁজি চাটগাঁয়েরা বেশি খুঁজি, সেটা হচ্ছে নিজের দেশের খাবার, চাটগাঁয়া খাবার। আর চাটগাঁয়া ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারলে কারোর সাথে, এটা তো একটা মানে হই হই ব্যাপার, মানে মানে বলে না মেঘনা চাইতে বৃষ্টি, সামথিং লাইক দ্যাট। বুবু অনে হন না, অনে তো আর সিটংয়ের ওনার স্টোরি বহুদিন পর কেউ আরে বুবু হই। আপনার স্টোরিটা আমাদেরকে একটু বলেন, কিভাবে শুরু হলো, বাংলাদেশে ছিলেন, কিভাবে আসলেন? আমি সুতপা বড়ুয়া, আমি কলকাতায় এসেছিলাম 1993-তে। 93-তে এসেছিলাম পড়তে। তো পড়তে এসে তারপর প্রেমের পর প্রেম ভাইরাসে এবার বিয়ে। তো বিয়ের হয়েছে 99-তে। তারপরে আমি একদম প্রপারলি ইন্ডিয়ান সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করি। ইন্ডিয়ান সিটিজেনশিপ পাই অনেক বছর পর, 13 বছর পর। 40 বছর বয়সে আমি সিটিজেনশিপ পাই। কিন্তু আমার কাজের মানে খুব ইচ্ছে ছিল যে আমি কিছু করবো, এত পড়াশুনো করেছি, বাবা আমাকে এত দূরে পড়িয়েছে, কিছু তো করতে হবে। সেই 40 বছর বয়সেই চাকরিতে ঢুকি। আমি কখনো ভাবিনি যে এরকম কোনো একটা ব্যবসা আমার দ্বারা হবে, যদিও আমি ব্যবসায়ী ফ্যামিলির মেয়ে। তো পড়াশোনা করেছি, হাউসওয়াইফ ছিলাম, চাকরিতে ঢুকেছি, চাকরি করেছি, 3-4টে কর্পোরেট হসপিটালে কাজ করেছি। এখান থেকে আমি চলে গেলাম ইউনিসেফে। তো ইউনিসেফে কাজ করতে করতে আমার ভালোই কাজ করছিলাম, কিন্তু আমাকে ওনারা ট্রান্সফার করেছিল মুর্শিদাবাদে। আমার ছেলে ক্লাস 10-এ উঠবে। অ্যাজ এ মম আমি কাজটাকে মনে করলাম যে আমার কাজের প্রায়োরিটি থেকে মা হিসেবে দায়িত্বটা আমার অনেক বেশি। তো সেই জার্নিটা আমার শেষ হলো। কি করব, তখন রান্নাটা আমার আগাগোড়া প্যাশন। আর এই যে 13 বছর হাউসওয়াইফ ছিলাম, সেই হাউসওয়াইফের অভিজ্ঞতাটা দিয়ে, কারণ আমি অনেক রেসিপি ক্রিয়েট করতাম নিজে নিজে। তো আমার হাজব্যান্ড একটা ফুড ইন্ডাস্ট্রির সাথে, এই ইন্ডাস্ট্রিতেই ছিল, একটা কোম্পানিতে অ্যাজ এ জিএম জব করতেন। তো ওর এক্সপার্টিসটা পেয়েছি বলতে ও হেল্প করেছে আমাকে, যেটা যে এটা এরকম করতে হয়, ওটা ওরকম করতে হয়, বাট ওইটুকুই তুলে দিলেন, বাদ বাকিটা আমার। পরের জার্নিটা আপনার নিজের? পুরো জার্নিটা আমি একা লড়ে গেছি। সাথে আমার পাশে ছিল আমার খুব কাছের বন্ধু, ভাই অরূপ। ও সুবিনন্দী, হ্যাঁ, সুবিনন্দী স্যারের দিদির ছেলে, ও এখানে থাকে, এখন বর্তমানে লখনৌতে আছে। তো অরূপ আমাকে আগাগোড়া হেল্প করেছে, আমাদের লোগো বানানো, আমার মেনু ঠিক করে দেওয়া, বিকজ ও সফটওয়্যার নিয়ে কাজ করতে, ওই সময়টা ডিজাইনিং করতে ওর খুব ভালো লাগে। স্টিল ও আমার ওই জিনিসটাতে অনেকটা হেল্প করে। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা ছিল, আমি কলকাতায় যখন শুরু করলাম যে এই বিজনেসটা করবো, আমি তখন না প্রত্যেকটা রেস্টুরেন্টে খাওয়া শুরু করলাম, বাঙালি রেস্টুরেন্টে। তো আমার মনে হলো সবাই এই বঙ্গের রান্না নিয়ে কাজ করছেন, যেটা আমি আমার ওপার বাংলার রান্না নিয়ে কাজ করাটা মনে হয় উচিত। বিকজ আমিও খেতে পারতাম না, আমার তো একটু বুঝতেই পারছো, ঝাল মশলা, তেল এগুলো খেয়ে অভ্যস্ত। তো আমার কাজ শুরু করলাম, এবং কি নিয়ে কাজ করব, মানে পোলাও, এখানে বাসন্তী পোলাওটা খুব ফেমাস, মিষ্টি মিষ্টি।
আমাদের না একটু জর্দা ভাতের মতো লাগে, তো আমি সেটা বানাইনি। আমি আমাদের প্লেন পোলাও, পিস রোস্ট এগুলো দিয়ে ভাবতে ভাবতে হঠাৎ মাটনের কি করব আমার মনে হলো, ছোটবেলা থেকে তো কালাভুনা মেজবানি ভুনা খেয়েছি, বড় হয়েছি। আমার মনে হলো যে কালাভুনা মেজবানি ভুনা এই দেশে মাটন দিয়ে করলে কেমন হয়। সো আমার বাড়ির 2 গিনিপিক, আমার হাজবেন্ড, আমার ছেলে, তাদেরকে দিয়ে আমি কালাভুনাটা শুরু করলাম এবং তারা বলল হিট। দেন আমরা মেনুতে অ্যাড করলাম। তো অল্প অল্প করে অ্যাড করেছি। প্রথম ভর্তা শুরু করি শুধু চিংড়ি ভর্তা, ওকে, সব কিছু করিনি। তো চিংড়ি ভর্তা দিয়ে শুরু হলো, তারপরে এদিকে কালাভুনা মেজবানি ভুনা। লোকে জানতো না, বুঝতো না, কারণ কলকাতায় কালাভুনার নাম তখনও কেউ শোনেনি। থ্যাঙ্কস টু আদনান ফারুক, হিল্লোল ভাইয়ের ব্লগ দেখে কলকাতার লোক বাংলাদেশি খাওয়ার সম্বন্ধে জানতে শুরু করলো। আর ইন্দাম আমিও বিজনেসে পা রেখে দিয়েছি। তো লোকজনকে আস্তে আস্তে চেনানো হলো। 2020 সেপ্টেম্বর মাস থেকে আমরা 3টে টেবিল দিয়ে শুরু করলাম। তখন আমার মনে হতো 5,000 টাকা সেল দিয়েও মনে হয় অনেক বড় লোক হয়ে যাব, কারণ সিস্টেমটা বুঝতাম না, প্রফিট বুঝতাম না, লস বুঝতাম না। শুধু জানতাম লোককে ভালো খাওয়ানো যায় এবং ভালো খাওয়াবো, সেটাই ছিল। কেননা আমাদের বাংলাদেশিদের রক্তে আছে আতিথেয়তাটা, তো সেটা দিয়েই আমি শুরু করেছিলাম। ঝোল বাড়ায় দেন এরকম, যেমন আমরা হোটেলে বার্গেন, এটা তো অনেকে জানে না, বলে না, আমি এখনো করি সেটা। তো সেই জায়গাটা থেকে শুরু করলাম, করার পরে আস্তে আস্তে লোকে জানতে শুরু করলো, কিছু কিছু ইউটিউবার আসতে শুরু করলো, ছোট ছোট ফুড ব্লগাররা। তারপরে আমি পুজো এসে গেল, 3টে টেবিলকে 7টা টেবিল করতে হলো। গ্রেট। মানে আমার একটা রেস্ট নেওয়ার রুম ছিল, সেটাকে নিয়ে দিলাম। তো সেখানে অনেকটা ডিমান্ড ছিল। 1 বছর ধরে আমরা বাড়ি খুঁজলাম, পেলাম না। অনেক কষ্ট করে লাস্ট মার্চে আমরা বাড়ি পেলাম, এপ্রিলে আমরা এটা ওপেন করলাম পয়লা বৈশাখের দিন। তোমরা খেয়াল করবে, নাম হিমুর হেসেল, ট্যাগলাইন হলো স্বাদের পূর্ব পশ্চিম। আমার মাথায় হঠাৎই এসেছিল এই ভাবনাটা, কেননা পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গের রান্না নিয়ে আমি কাজ করছি। তো আস্তে আস্তে আমি আজকে এই জায়গায় এসেছি, বাংলাদেশের খাবার। আজকে আমার কাছে মোরগ পোলাও, মাটন তেহেরি, চিকেন তেহেরি, কালাভুনা, মেজবানি ভুনা, চিকেন পিস রোস্ট, চিকেন জালি কাবাব, সব রকমের ভর্তা, শুটকি মাছ, আমাদের চট্টগ্রামের মায়ের হাতের কিছু রান্না, যেগুলো মার কাছে একদম চট্টগ্রামের রান্না খেয়ে এসেছি সেগুলো। তো সেই সব কিছু নিয়ে, এবং আমার শাশুড়ির কাছে কিছু রান্না শেখা, তারপরে আমার নিজস্ব রেসিপি কিছু আছে যেগুলো আজকে তোমাদেরকে আমি খাওয়াবো। দেখো কেমন লাগে। আচ্ছা দিদি, সবার আগে আমি নাই চলে আসলাম কিভাবে যেন, কিন্তু অন্যরা কিভাবে আসবে আপনার এই জায়গার লোকেশনটা যদি বলতেন। এটা হলো পাটুলি এরিয়া, গড়িয়ার পাটুলি চত্বর, F/1/4 বৈষ্ণবঘাটা পাটুলি টাউনশিপ। আর এছাড়া গুগলে আমাদের পুরো ম্যাপ করা আছে, সেটা দেখে তোমরা এসছো, সেরকম অনেকেই আসছেন। একদম নিয়ারেস্ট মেট্রো হলো শহীদ ক্ষুদিরাম মেট্রো। আচ্ছা, সেটা দেখেও আমার বাংলাদেশি অনেক ভাই বোনরা এসছে এর মধ্যে। হিমুর হেসেলের আজকে ওই দুটো স্ন্যাক্স এখনো পর্যন্ত সিগনেচার ডিশ হিসেবে আছে, চিংড়ি চিজ পকোড়া আর ঢাকাই চিকেন পকোড়া। তো দুটো এর মধ্যে আমি তোমাকে চিংড়ি চিজ পকোড়াটা খাওয়াচ্ছি, ফিশ ফ্রাই খাওয়াচ্ছি, আর কুমড়ো পাতার মধ্যে পনির দিয়ে একটা পকোড়া করি। আমি ওটা শুটকি দিয়েও করি, চিংড়ি দিয়েও করি। যেহেতু তোমরা ওখান থেকে এসছো পনিরটা, তাই জন্য কুমড়ো পাতা দিয়ে একটা পকোড়া হয় আমার রেসিপি। তারপরে যাচ্ছে ভাতের সাথে লাউ পাতা বাটা, মান কচু বাটা, সাথে আম কাসুন্দি চিংড়ি আমার রেসিপি, ভাপা ইলিশ, মোরগ পোলাও আর কালাভুনা। কারণ ইন্দ্রজিৎ আমাকে বলেছে ওদেরকে আপনি কালাভুনা অবশ্যই খাওয়াবেন। আর গন্ধরাজ ঘোল, এটা আমাদের একটা ড্রিঙ্কস, মকটেলস এর মতো, সেখানে খুব ভালো লাগে সবার। সো আমরা খাবারে নেমে যাই। এটা হলো চিংড়ি চিজ পকোড়া, এটা হলো কুমড়ো পাতায় পনিরের স্টাফ করে একটা পকোড়া, ফিশ ফ্রাই এদেশি খাবার, লেবু চিংড়ি ডাল, এটা হলো গন্ধরাজ ভেটকি, আমরা এটাকে কোরাল মাছ বলি চিটাগাং সর্ট অফ, কিন্তু এখানে ভেটকি বলে। এটা হলো আম কাসুন্দি চিংড়ি, এটা ভাপা ইলিশ, বিদেশি ইলিশ, খেয়ে দেখো কেমন ওদের লাগবে। এটা হলো মান কচু বাটা, আচ্ছা এটা লাউ পাতা বাটা। ও এরপরে তোমার আসছে কালাভুনা। দেখে বুঝতেছেনি যে এলাহি কারবার। সো আমি খাওয়া শুরু করি। সবার আগে প্রন চিজ পাকোড়া, যেটা ওয়াও, এমনি খেয়ে দেখি।
অ্যামেজিং। এটা হচ্ছে কুমড়ো পাতার একটা ব্যাপার কি জানেন, কুমড়ো পাতাটা কিন্তু আপনার যখন দিয়ে, আর কুমড়ো পাতা করার একটা কারণ আছে, আপনাকে আগেও বলেছি যে লাউ পাতা দিয়ে আপনি করতে পারেন, আপনি কুমড়ো পাতা দিয়ে করলে ভালো হচ্ছে, একটু খসখসে হয়, এটা খেতে মজা লাগে। এটার ভিতর পনির, অ্যামেজিং স্টাফিংটা হওয়াতে আর কুমড়ো পাতা থাকাতে উপরে বেসন থাকাতে এটা অন্য একটা লেভেলের। ইনফ্যাক্ট আমার কেন জানি মনে হয় এই আইটেমটা আপনার ছেলে রমজান মাসে কিন্তু ভাজা পরে অনেকে খান, এটা কিন্তু আসলে খুব মজা লাগবে। ফিশ ফ্রাই কাসুন্দি দিয়ে আমি খাবো। স্টাফিংটা দেখেন একটা জিনিস সুন্দর, কিন্তু ফিশ ফ্রাইয়ের কিন্তু উপরে কিন্তু এটা পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচামরিচ কিন্তু মিক্স করে উপরে একটা দেখেন লেয়ার, যখন লেয়ারটা আরও মাস্টার্ড দিয়ে খাবেন কড়া একটা স্মেল লাগবে। প্রথমে নিলাম কিন্তু আমি লাউ শাকের ভর্তা বলতে পারেন, শাক দিয়ে একদম স্ম্যাশ করা, আর এটা হচ্ছে মান কচু। সত্যি বলতে কি এখন এইসব খাবার কিন্তু আমাদের রেস্টুরেন্টে কিন্তু পাওয়া যায় না, বাসাবাড়ির থেকেও বলতে গেলে এটা উঠে গেছে প্রায় বলতে পারেন আপনি। অদ্ভুত একটা ব্যাপার, মানে উনি এতই পারফেক্টলি এটাকে প্রেজেন্ট করেছেন, মানে একদম হুবহু বলে না, রেপ্লিকা না, ইটস অরিজিনাল ডিশ, আপনি কিন্তু এখানেই পাবেন, সেই জিনিসটা এখানে দেওয়া হয়েছে। মানকচুটা একটু ট্রাই করে দেখি। অন্যরকম মজা, এটা আমার জন্য একদম একটা আনকমন খাবার। গন্ধরাজের ভেটকি, ভেটকি মাছ যেটা আমরা আমাদের দেশে কোরাল বলি, সেটা নিচ্ছি। এটা দেখতে কিন্তু অনেকটা কোরমার মতো, আমি খেলে বুঝবো। মাই গুডনেস, লেবুর স্মেল। আরেকটা ব্যাপার হচ্ছে লেবুর ছিলকে ইউজ করে কিন্তু রান্না করাটা খুবই টাফ। আমি জানি না নাকি লেবুর ছিলকা কিন্তু খাবারকে তেতো করে দিতে পারে, আবার সেই ছিলকায় কিন্তু একটা মাইল্ড ফ্লেভার আনতে পারে যদি এটা ব্যালেন্স করে। এবং এখানে একটা মিষ্টি ভাব আছে যেটা লেবুর তেতোটাকে কেটে জাস্ট আপনার ভেতরে ঢুকে যাবে। এখন আমি চলে যাচ্ছি আম কাসুন্দি চিংড়ি, অনেক বড় একটা চিংড়ি, টাইগার প্রন। উফ, খুবই সুন্দর মতো প্রিপারেশন, ভিতরেটা লাঠি দেওয়া সো দ্যাট এটা দেখতে সুন্দর লাগে এবং স্ট্রেট থাকে। বেশি করে ঝোল নিয়েছি কারণ এটা বললো যে ঝোলটা নাকি অনেক মজা, সাথে কাঁচামরিচ। কাসুন্দির স্মেল থাকলেও তারপরে কেন জানি এটা একটু মিষ্টি মিষ্টি ভাব আছে। এই খাবারটা আমি যদি বলি একমাত্র এতগুলো খাবার মধ্যে আমার কাছে একটু মিষ্টি লাগলো, কারণ এটা দরকার ছিল, নাহলে এটা মজা লাগতো না। এখানে কাঁচামরিচও দেওয়া আছে, আপনার মুখে যখন কাঁচামরিচ পড়বে তখন তো আবার ঝালের সাথে মিষ্টির একটা ব্লেন্ড হয়ে যাবে। ইলিশ মাছ নিচ্ছি, এই মাছের উপর কোনো মাছ নাই, ভালো একটা সাইজের। সো অনেক জায়গার ইলিশ খাওয়া হয়েছে, এটা কোন জায়গার ইলিশ আমি জানি না। দিদি এটা কোন জায়গার ইলিশ? হ্যাঁ, মোস্ট প্রবলি এখানকার। আচ্ছা, এখানকার লোকাল ইলিশ মাছটা নাকি এখানকার, বাট আমার কাছে খুবই মজা লাগলো যে টেক্সচার এবং ফ্রেশনেস। আমি দেখালেও বুঝবেন নাকি জানি না, বাট আমার মুখেই শুনে বুঝতে থাকে যে একদম শুকনো হয়ে আসে না। ইলিশ মাছ যখন একটু ফ্রেশনেস থাকে না, সেটা একটু নরম থাকবে, যেরকমটা স্পেশালি মাছের পেটির জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ইলিশ মাছের সবচেয়ে মজার জায়গাটা হচ্ছে মাছের পেটি। মোরগ পোলাও নিচ্ছি, চিকেনের একটা লেগ পিস নেই। মনে হচ্ছে বিয়ে বাড়িতে আমি বসে খাচ্ছি, সাথে ডিম দেওয়া। এটা একটা মিষ্টি মিষ্টি ভাব, কারণ পোলাও, মোরগ পোলাও তো এরকম মিষ্টি মিষ্টিটা থাকতেই হয়, নাহলে সেটা মজা লাগে না।
বাট চিনি গুঁড়া চালটা এটার হচ্ছে মোর স্পেশালিটি একদম। এখানে যতই বিরিয়ানি খাই কোনোটাই যতই মজা হোক, কিন্তু আমার কাছে একটা কেমন জানি মনে হয় আমার দেশের মতো না। মাটন কালাভুনা যেটা হচ্ছে স্টার অফ দ্য ডে, আজকের মেইন আকর্ষণ যেটা, ইনফ্যাক্ট আমার মনে হয় এটার নতুন একটা ট্রেন্ড আস্তে আস্তে বললাম না, এটাই সবচেয়ে হিট জিনিস এখানকার। বাট আমার কাছে সবই হিট মনে হয়েছে, বাট এটা তো লাস্টে খেয়ে দেখতেই হবে। মাটন কালাভুনাটা একটু দেখেন, খুবই লুক্রেটিভ, কাঁচা মরিচ দেওয়া উপরে, বাট শুকনো মরিচ এবং পেঁয়াজ বেরেস্তা এবং মাটন। আমরা সাধারণত বিফে করি, বাট মাটন যেহেতু একটা ব্যাপার থাকে এখানে, মোস্টলি মাটনই সবাই খায় সবার জন্য, সো এটা চিন্তা করে বানানো। এবং দেখি এটা আসলে কতটুকু, কারণ যেহেতু আমি চট্টগ্রামের, কালাভুনার কিন্তু মানে কি বলে, মানে জন্মস্থান যদি বলেন, মানে অথেন্টিক কালাভুনা যেটাকে বেশি সার্টিফাই করে সবাই, সেটা কিন্তু চট্টগ্রামেরটাই। কালারটা দেখতে তো একদম আমরা যে বিফ কালাভুনা খাই ওটার মতোই। কালাভুনায় কিন্তু চর্বি থাকতে হয়, সে চর্বি না থাকলে কিন্তু কালাভুনা ভালো লাগে না, খুব ড্রাই হয়ে যায় যেটা বললাম। ট্রাস্ট মি, আমরা যে কালাভুনা খাই স্মেল কিন্তু ওটারই পুরোপুরি আসছে। এবং মশলা যেটা দেওয়া, ইনফ্যাক্ট যেহেতু মাটনের, সেজন্য একটু বেশি আরও সফট এটা। কিন্তু আমরা যেটা কালাভুনা খাই সেটাও কিন্তু একদম ঝাল হয় না, বাট ঝাঁঝালো হয়। এটাও কিন্তু এটা ঝাঁঝালোর ব্যাপারটাও কিছুটা আছে, গোলমরিচের একটা প্রাধান্যটা খুব বেশি, এটা আপনার মুখেই পড়বে, ঝালটা পাবেন, প্রথমে পাবেন না, সেই সাথে মিষ্টি একটা ভাবও আছে এটার মধ্যে, পেঁয়াজের কারণে, সব কিছুর কারণে। আর সফট তো ডেফিনেটলি বুঝতে পারছেন। আমরা কিন্তু পুজোর মানে আগে আগে করে আসছি, পুরো শহর কিন্তু সব জায়গায় কিন্তু পুজোর একটা প্রিপারেশনের আমেজ। শুনছেন তো আওয়াজ, মাইকিং চলছে, গান চলছে। আজকের শেষ খাবার লেবু চিংড়ি ডাল, লেবু আগের থেকেই দেওয়া এবং প্রচুর চিংড়ি। শেষ আইটেম ডাল। বাংলাদেশের যারা কলকাতায় এসে বাংলা খাবারের জন্য এদিকে ওদিকে ছোটাছুটি করেন, আমি বলবো কোথাও যাওয়া দরকার নেই আপনাদের, ডিরেক্টলি হিমুর হেসেলে চলে আসবেন এবং এখানে সব বাংলা ফুড আপনি একদম ট্র্যাডিশনাল, যেগুলো খানো নেই অনেকদিন ধরে, আমি শিওর যে অনেকদিন বছর ধরে খান না, সেগুলো এখানে পাবেন। সো দিস ইজ আনিস সাইনিং আউট ফ্রম প্লেটস অফ ট্র্যাডিশন দিস এপিসোড। সি ইউ অ্যানাদার এপিসোড। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রেগুলারলি এক্সারসাইজ করবেন। না না দিদি, আমি ঝাল আরো এক্সট্রিম খাই। আমি 3টা নাগামরিচ নিয়ে বসি এক প্লেটে, মানে আমি জাস্ট আমি থ্যাংক ইউ দেওয়ার জন্য আমি কাঁচামরিচ দেখতেছি, আর মানে ওদের সবগুলো আমি খেয়ে ফেলবো। দিদি তুমি এটা কাউকে বললো না যে আমি এত খাই, প্লিজ দিদি। ওটা পরে যাবো।